মধ্যপ্রাচ্যে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা চলছে। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাতভর পাকিস্তানি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসস্তূপে পরিণত একাধিক সামরিক ঘাঁটি। এবারে জানিয়ে দিব লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। আরও জানাবো ইরান ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ। সব শেষে জানিয়ে দিব সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাতভর পাকিস্তানি ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা। কাশ্মীরের পেহেলগাঁয়ে ভারতীয় পর্যটকদের উপর ভয়াবহ হামলার জবাবে ভারত যে পাল্টা জবাব দিতে পারে তা আগেই অনুমান করেছিলেন সামরিক বিশ্লেষকেরা। সেই আশঙ্কা সত্যি করে গতকাল রাতভর পাকিস্তানের ভেতরে অন্তত 4টি সামরিক ঘাঁটিতে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সূত্র জানায় এই হামলায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ অস্ত্রাগার, সামরিক কন্ট্রোল রুম এবং সেনা মোতায়েনের ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসের উৎস স্থানগুলো। আমাদের সেনাবাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামলা চালিয়েছে এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, যেসব ঘাঁটি থেকে ভারতীয় ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা হচ্ছিল সেগুলোকেই মূল লক্ষ্য হিসেবে বেছে নেওয়া যায়। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি ছিল বিনা উস্কানিতে করা আগ্রাসন। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর-এর এক বিবৃতিতে জানায়, আমাদের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব আমরা উপযুক্ত সময় দেব। সীমান্ত অঞ্চলে বাস করা মানুষজন জানিয়েছেন রাতভর আকাশ কাঁপানো বিস্ফোরণের শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া গেছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রশাসন স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে এবং জরুরি ভিত্তিতে মেডিকেল টিম ও উদ্ধারকারী বাহিনী মোতায়েন করছে। লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর উপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের উপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি 17 মে থেকে কার্যকর হবে। এইচওসিসি এর নির্বাহী পরিচালক জানান, মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু গত 17 এপ্রিল আল হুদাইদা প্রদেশের রাস ইসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা, শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়, যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেই সব অপরাধ ও যুদ্ধাপরাধের জবাব দেওয়া যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো ও সম্পদের বিরুদ্ধে চালিয়েছে। ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল নির্বিচারে রপ্তানি, পুনর্রপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো, তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও, তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এইচওসি প্রধান সতর্ক করে বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। ইরান ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান থেকে কেউ তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এমনকি যারা এমন লেনদেন করবেন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার সুযোগ পাবেন না। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প এ বার্তা দেন। ট্রাম্প লিখেছেন, ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল কিনলে সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না। খবর এনডিটিভির। মার্কিন ট্রেজারি ও পররাষ্ট্র দপ্তর সম্প্রতি 6 জন ইরানি নাগরিকের পাশাপাশি ইরান ও অন্যান্য দেশের 13টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বেচাকেনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সংগ্রহে জড়িত। এদিকে ইরান এর নিষেধাজ্ঞাকে ওয়াশিংটনের অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, নতুন এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আরেকটি সুস্পষ্ট প্রমাণ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ পদক্ষেপের অংশ হিসেবে ইরানের তেল বিক্রিতে সহযোগিতার অভিযোগ থাকা 5টি বিদেশি কোম্পানির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যদি তাদের অস্থিতিশীল কর্মকাণ্ড ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়নের জন্য তেল রপ্তানি চালিয়ে যায় তবে তাদের সহযোগীরাও এর দায় এড়াতে পারবে না। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনার 4র্থ দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান এবং আলোচনায় অস্বীকৃতি জানালে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করছেন। শনিবার তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক জানিয়েছেন, তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম। বিবৃতিটি তিনি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে তার সীমিত ক্ষমতার কারণে তিনি নিজের ভূমিকা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ইয়েমেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী তার পরবর্তী উত্তরসূরির জন্য প্রার্থনা কামনা করছেন এবং সবাইকে তার নতুন নেতৃত্বকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের রাস্তায় দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের অভিযোগ ক্রমশ বাড়ছিল, যার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। দেশের বেসামরিক জীবনও ক্রমাগতভাবে প্রভাবিত হচ্ছিল, আর অর্থনৈতিকভাবে সংকটের কারণে বিক্ষোভের আগুন আরও প্রবল হচ্ছিল। গ্রীষ্মকালে প্রায় 20 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট, যেটি জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছিল, তা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও অস্থিরতা বাড়িয়ে তুলেছিল। সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল। বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল সারার বাসস্থানের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপের একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়। ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে, যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ও যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সরকার ও তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদ সরকারের পতনের মাধ্যমে এর সূচনা ঘটে। এরপর তা সিরিয়ার উপকূলবর্তী অঞ্চলে গণহত্যায় রূপ নেয়। তারও আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ ঘটে, এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা। এ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদকে অপমানের অজুহাতে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনাগুলোর সবই সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ প্রকল্পের অংশ, যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই অশুভ পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল সিরিয়াকে খণ্ড বিখণ্ড করা এবং একাধিক স্বতন্ত্র সত্তা
ও শাসন ব্যবস্থায় বিভক্ত করে দেশটিকে একেবারেই দুর্বল করে তোলা, যাতে খুব সহজেই বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যায়। এ অবস্থায় বিশেষজ্ঞ সূত্রগুলো সতর্ক করে বলেছে, সিরিয়াকে গৃহযুদ্ধ বা বিভাজনের দিকে ঠেলে দেওয়া হলে এর ভয়াবহ সামরিক, নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের উপর, বিশেষ করে লেবানন, ফিলিস্তিন, জর্ডান ও ইরাকে।